নমস্কার বন্ধুরা, আমি চামেলি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আজকে ইউরোপের ইতিহাসের 5th ক্লাস, এটি টপ 20 কোশ্চেনের লাস্ট ক্লাস। ভারতের ইতিহাসের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং ইউরোপের ইতিহাসের আজকের ক্লাসটি নিয়ে টোটাল 20টি ক্লাস দেওয়া হলো, যেখানে 400টি কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছে। এগুলো প্রায়ই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং বেশ কিছু অথেন্টিক কোশ্চেন রয়েছে। তোমরা যারা এই সিরিজগুলো দেখেছো তারা তো কমেন্ট করেছোই, জানোই। যারা দেখোনি এখনও, তারা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের ক্লাসগুলি দেখে নাও এবং সাথে ইউরোপের ইতিহাসের ক্লাসগুলিও দেখো। তোমাদের সামনে এসএলএসটির জন্য এই ক্লাসগুলি তৈরি করা হয়েছে। এরপর আমি 9, 10 এবং 11, 12-এর জন্য দুটি মক টেস্টের আয়োজন করব। প্রথমে 9, 10-এর মক টেস্ট এবং তারপর 11, 12-এর। তোমরা অনেক দিন ধরেই মক টেস্টের রিকোয়েস্ট করে যাচ্ছ, কিন্তু এই টপ 20 কোশ্চেনের যে সিরিজটা আমি শুরু করেছিলাম প্রাচীন যুগ থেকে, তা শেষ না হওয়া অবধি মাঝখানে মক টেস্ট তো নেওয়া যায় না। তাই আজকের ক্লাসটি শেষ হয়ে গেলে 1-2 দিনের মধ্যেই তোমরা অন্ততপক্ষে 9, 10-এর জন্য একটি ফুল মক টেস্ট 60 নাম্বারের পেয়ে যাবে। ওকে, তোমরা আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজেও যুক্ত হতে পারো, আর তোমাদের বন্ধুদের মধ্যে এসএলএসটি এক্সামের জন্য এই ক্লাসগুলি শেয়ার করে দিতে পারো। আজকে ইউরোপের ইতিহাসের যে টপ 20 কোশ্চেন রয়েছে, তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি রুশো লেখেননি? অপশানগুলো দেখো। অপশান এ অসাম্যের সূত্রপাত, অরিজিন অব ইনইকুয়ালিটি। অপশান বি সামাজিক চুক্তি, কন্ট্রাক্ট সোশ্যাল। অপশান সি দ্য পার্সিয়ান লেটার্স এবং অপশান ডি এমিল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থখানি লিখেছেন ফ্রান্সের বিশিষ্ট দার্শনিক এবং আইনজীবী মন্তেস্কু, যিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন। বাকি অসাম্যের সূত্রপাত, সামাজিক চুক্তি এবং এমিল, এই তিনখানি গ্রন্থ কিন্তু রুশোর লেখা। রুশোকে বলা হয় ফরাসি বিপ্লবের প্রিন্স বা বিপ্লবের জনক। ওকে, পরবর্তী 2-এর কোশ্চেনে বলা হয়েছে, রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে। উক্তিটি কার? অপশানগুলো দেখো। অপশান এ সোরস লুইয়ের। অপশান বি নেপোলিয়নের। অপশান সি ফরাসি অর্থমন্ত্রী তুর্গোর। অপশান ডি রোবোস্পিয়ারের। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ রোবোস্পিয়ারের। ফরাসি নরেশ সোরস লুইয়ের মৃত্যুদণ্ডকে নিয়ে জেকোবিন এবং জিরোন্ডিন দলের মধ্যে বিরোধ বাধে। উগ্রপন্থী জেকোবিন দল চেয়েছিল সোরস লুইয়ের মৃত্যুদণ্ড দিতে, এবং এই পরিপ্রেক্ষিতে রোবোস্পিয়ার এই উক্তিটি করেছেন, রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে। ওকে, পরবর্তী 3-এর কোশ্চেনে বলা হয়েছে, ফ্রান্সে ট্রিবিউন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ বেবিউফ। অপশান বি রোবোস্পিয়ার। অপশান সি বয়েসি দ্য অ্যাংলাস এবং অপশান ডি মিরাবো। সঠিক উত্তর এখানে অপশান এ, অর্থাৎ বেবিউফ। ইনি ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী। দ্য সোসাইটি অফ প্যান্থিয়ান নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন ইনি। 1796 খ্রিস্টাব্দে এই বেবিউফ বিদ্রোহ করেন এবং এই ট্রিবিউন পত্রিকা প্রকাশের মাধ্যমে ইনি তার মতাদর্শ প্রচার করেন যে ফ্রান্সে ব্যক্তি মালিকানার অবসান ঘটানো দরকার। তাই একে অনেকে কার্ল মার্কসের উত্তরসূরি বলেছেন। ওকে, পরবর্তী 4-এর কোশ্চেনে বলা হয়েছে, ডিরেক্টরি শাসনের 5 ডিরেক্টরের মধ্যে নিম্নোক্ত কোন ব্যক্তি ছিলেন না? অপশান এ বারাস। অপশান বি লা র্যাভেলিয়ে। অপশান সি কার্নো। অপশান ডি বেবিউফ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বেবিউফ। ডিরেক্টরি শাসনের যে পঞ্চ রাজা বা 5 ডিরেক্টর ছিলেন, তারা হলেন বারাস, লা র্যাভেলিয়ে, লার্তুনায়ের, কার্নো এবং রিউবেল। বেবিউফ কিন্তু ছিলেন না। ওকে, পরবর্তী 5-এর কোশ্চেনে বলা হয়েছে, দ্বিতীয় ফরাসি বিপ্লব, সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশন কবে সংঘটিত হয়েছিল?
অপশন এ 1789 10ই আগস্ট, অপশন বি 1791 2রা আগস্ট, অপশন সি 1792 2রা আগস্ট এবং অপশন ডি হচ্ছে 1792 10ই আগস্ট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 1792 10ই আগস্ট দ্বিতীয় ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। এই দ্বিতীয় ফরাসি বিপ্লব কথাটি বলেছেন ঐতিহাসিক লেফেভর, এটা তোমরা মনে রাখবে। কোন পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ফরাসি বিপ্লব কথাটি বলা হলো? এর আগের দিনের ক্লাসে আমি একটি প্রশ্ন রেখেছিলাম, ব্রান্সউইক ঘোষণাপত্র, যে ঘোষণাপত্র করা হয়েছিল 1792 28 জুলাই, এই ঘোষণাপত্রের দ্বারা ইউরোপীয় রাষ্ট্রবর্গ, বিশেষ করে প্রাশিয়া এবং অস্ট্রিয়া, ফ্রান্সের বিপ্লবীদের বা জাতীয়তাবাদীদের এক প্রকার হুমকি দেয় যে ফরাসি রাজতন্ত্র বা রাজা কোনোভাবে আক্রান্ত হলে ইউরোপীয় রাজন্যবর্গ ফ্রান্স আক্রমণ করবে শুধুমাত্র জাতীয়তাবাদকে দমন করার জন্য। এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া হয় মারাত্মক। তারপরে কিন্তু টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ হয় এবং বৃহৎ আকারে, আগের থেকেও অনেক বড় আকারে বৃহৎ আকারে অভ্যুত্থান ঘটায়, যেটাই হচ্ছে 1792 10ই আগস্টের অভ্যুত্থান। একে লেফেভর বলেছেন দ্বিতীয় ফরাসি বিপ্লব। ওকে, পরবর্তী 6এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশন এ, নেপোলিয়ন ফ্রান্সের বিভিন্ন শহরে 29টি লাইসি বা আবাসিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। অপশন বি, 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপ নবম পায়াসের সাথে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। ধর্মমীমাংসা হবে এটা, ওকে, চুক্তি স্বাক্ষর করেন। অপশন সি, রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের স্বীকৃতিস্বরূপ নেপোলিয়ন সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার নামে উপাধি দানের ব্যবস্থা করেন। অপশন ডি, উপরোক্ত সবকটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উপরোক্ত সবকটি কিন্তু সঠিক তথ্য। নেপোলিয়ন কয়টি আবাসিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন? এটা সেপারেটভাবে কোশ্চেন আসতে পারে। 29টি, যেটাকে লাইসি বলা হচ্ছে। এবং পোপের সাথে ধর্মমীমাংসা চুক্তি হয় কবে? 1801 খ্রিস্টাব্দে। পোপ ছিলেন নবম পায়াস। ওকে, রাষ্ট্রের প্রতি সেবা এবং আনুগত্যের স্বীকৃতিস্বরূপ নেপোলিয়ন লিজিয়ন অফ অনার নামক উপাধি চালু করেছিলেন। পরবর্তী 7এর কোশ্চেনে বলা হয়েছে অ্যামিয়েন্সের সন্ধি, ট্রিটি অফ অ্যামিয়েন্স কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশন এ, ইংল্যান্ড ও ফ্রান্স, অপশন বি, ইংল্যান্ড ও রাশিয়া, অপশন সি, ইংল্যান্ড ও অস্ট্রিয়া, অপশন ডি, অস্ট্রিয়া ও ফ্রান্স। সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি হয়েছিল। পরবর্তী 8এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত স্বয়ংসং অর্থাৎ হংস সঙ্গীত ছিল কোন অভিযানটি? অপশন এ, রাশিয়া অভিযান, অপশন বি, ইটালি অভিযান, অপশন সি, স্পেন অভিযান, অপশন ডি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি অপশন এ, অর্থাৎ রাশিয়া অভিযান। এই রাশিয়া অভিযান করা হয়েছিল 1812 26শে জুন। নেপোলিয়ন তার মহতী সেনাদল বা গ্র্যান্ড আর্মি নিয়ে রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রাশিয়ার পোড়ামাটি নীতি, জলবায়ুর কিছু পরিবর্তন, সেনাবাহিনীদের যে টাইফাস জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা এবং সর্বোপরি এত বড় অভিযানের জন্য রসদ ফুরিয়ে যাওয়া, এই সমস্ত কারণও কিন্তু নেপোলিয়নের যে মহতী সেনাদল তার বেশিরভাগটাই ধ্বংস হয়ে যায় এবং দেশে ফিরে নেপোলিয়ন এই যে বিপর্যয় এবং এই বিশাল ব্যয়বহুল অভিযানের খরচ তোলার জন্য দেশের সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে কর আরোপ করে, যেখান থেকে কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। এছাড়া নেপোলিয়ন যখন রাশিয়া অভিযানে ব্যস্ত ছিলেন তখন দেশের অভ্যন্তরেও কিন্তু বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তাই বলা হচ্ছে যে রাশিয়া অভিযান নেপোলিয়নকে শেষ করেছিল এবং এটাই বলা হচ্ছে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বা স্বয়ংসং, শেষ হংস সঙ্গীত ছিল। ওকে, পরবর্তী 9এর কোশ্চেনে বলা হয়েছে কোড নেপোলিয়নের মূল সীমাবদ্ধতা ছিল কোনটি? দেখো, অপশন এ, ফ্রান্সের প্রাচীন আচার অনুষ্ঠান এবং ফরাসি বিপ্লবের ঐতিহ্যের সমন্বয় সাধন। অপশন বি,
রোমান আইনকে গুরুত্ব দেওয়া। অপশন সি ব্যক্তি স্বাধীনতার সম্পত্তির অধিকারের স্বীকৃতি প্রদান। অপশন ডি নারী সমাজের মর্যাদা হ্রাস এবং নারীকে পুরুষের অধীনে রাখা। তো এইটাই ছিল নেপোলিয়নের যে কোড নেপোলিয়ন বা আইন সংহিতা, তার একটি বিরাট বড় ত্রুটি বা সীমাবদ্ধতা। নারী সমাজকে তিনি পিছিয়ে রেখেছিলেন, নারীর মর্যাদা তিনি উপলব্ধি করতে পারেননি এবং নারীকে পুরুষের অধীনে রেখেছিলেন। এটাই ছিল কোড নেপোলিয়নের সীমাবদ্ধতা। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটার্নিকের যুগ, এজ অফ মেটার্নিক কে বলেছেন? অপশন এ গুয়েদালা, অপশন বি ফিশার, অপশন সি ডেভিড টমসন, অপশন ডি লেফেভর। সঠিক উত্তর এখানে ঐতিহাসিক ফিশার। ওকে, পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে ইয়ং ইটালি বা নব্য ইতালি দল কবে গড়ে ওঠে? অপশন এ 1830 খ্রিস্টাব্দে, অপশন বি 1829 খ্রিস্টাব্দে, অপশন সি 1832 খ্রিস্টাব্দে, অপশন ডি 1834 খ্রিস্টাব্দে। এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 1832 খ্রিস্টাব্দে মাৎসিনি ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গড়ে তোলেন। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে বিসমার্কের মতে কোন সন্ধিটি ছিল ফাটলের উপর কাগজের প্রলেপ, পেপার ওভার দ্য ক্র্যাকস? দেখো, অপশন এ গ্যাস্টিনের সন্ধি, অপশন বি বিয়ারিৎসের চুক্তি, অপশন সি লন্ডন চুক্তি, অপশন ডি প্রাগের সন্ধি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ অর্থাৎ গ্যাস্টিনের সন্ধি। এটা হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। কোন দুটি দেশের মধ্যে? অস্ট্রিয়া এবং পার্সিয়ার মধ্যে। স্লেজুইক এবং হলস্টেন নামক দুটি জায়গাকে কেন্দ্র করে অস্ট্রিয়া এবং পার্সিয়ার মধ্যে বিরোধ বাঁধে। তো সাময়িকভাবে যুদ্ধবিরতি চুক্তি হিসেবে গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষরিত হয় অস্ট্রিয়া এবং পার্সিয়ার মধ্যে। অস্ট্রিয়া পায় হলস্টেন এবং পার্সিয়া পায় স্লেজুইক। ওকে, তাই বিসমার্ক একে বলেছেন যে ফাটলের উপর কাগজের প্রলেপের মতো এই সন্ধিটা ছিল, যেহেতু এটা একটা বিরতি চুক্তি ছিল তাই। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কার লেখা? অপশন এ লেনিন, অপশন বি জে এ হবসন, অপশন সি কার্ল মার্কস, অপশন ডি জুলি ফেরি। সঠিক উত্তর এখানে লেনিন। ইম্পেরিয়ালিজম এ স্টাডি বা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই গ্রন্থটি লেনিনের লেখা। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে ক্রিমিয়ার যুদ্ধকে ইউরোপীয় ইতিহাসে জলবিভাজিকা কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অপশন এ জে.পি. টেলর, অপশন বি লর্ড ক্রোমার, অপশন সি স্যার রবার্ট মোরিয়ার, অপশন ডি গ্র্যান্ট ও টেম্পারলি। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি অর্থাৎ লর্ড ক্রোমার ক্রিমিয়ার যুদ্ধকে ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা বলেছেন। ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1853 অক্টোবরে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হচ্ছে। মূল দুটি দেশ ছিল টার্কি বা তুর্কি এবং রাশিয়া। ওকে, জেরুজালেমের গ্রোটোর গির্জাকে কেন্দ্র করে এই দুটি দেশের মধ্যে এই বিরোধ শুরু হয়। পরে তুর্কির দিকে ফ্রান্স, পিডমন্ট, সার্ডিনিয়া এবং ইংল্যান্ড থেকে যায় রাশিয়ার বিপক্ষে। তো 1853 থেকে 1856 পর্যন্ত ছিল সময়কাল। পরবর্তীকালে 1856 প্যারিসের চুক্তি দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। 1853 অক্টোবরেই তুর্কিরা যুদ্ধ ঘোষণা করে রাশিয়ার বিরুদ্ধে। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন 15 বলা হয়েছে রাশিয়ায় রেড গার্ড বা লাল ফৌজ কে গড়ে তোলেন? অপশন এ লেনিন, অপশন বি স্ট্যালিন, অপশন সি কেরেন্সকি, অপশন ডি ট্রটস্কি। সঠিক উত্তর এখানে অপশন ডি অর্থাৎ ট্রটস্কি। লেনিনের পরামর্শে বা নির্দেশে 1917 খ্রিস্টাব্দের 7 নভেম্বর ট্রটস্কি লাল ফৌজ গড়ে তোলেন। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে ভার্সাই সন্ধির চুক্তি অনুযায়ী জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল কোন দেশ পেয়েছিল? অপশন এ ফ্রান্স, অপশন বি ইংল্যান্ড, অপশন সি পোল্যান্ড, অপশন ডি বেলজিয়াম। সঠিক উত্তরটি এখানে অপশন এ অর্থাৎ ফ্রান্স। ভার্সাই চুক্তি হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দের 28 জুন। এই ভার্সাই সন্ধিতে জার্মানির উপর সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন প্রকার শর্ত চাপিয়ে দেওয়া হয়, যার ভিতরে এই জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল ফ্রান্সকে প্রত্যর্পণ বা ফ্রান্সকে অর্পণ,
এটা ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের লৌহ এবং কয়লা সমৃদ্ধ অঞ্চলগুলি ধ্বংস হয়ে যাওয়ার কারণে জার্মানি ফ্রান্সকে 15 বছরের জন্য তার কয়লা সমৃদ্ধ সার অঞ্চল ফিরিয়ে দেবে এবং 15 বছর পর গণভোটের মাধ্যমে বিচার করা হবে যে এই সার অঞ্চল জার্মানির দিকে থাকবে না ফ্রান্সের দিকে। ওকে, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে ইতালির আবিসিনিয়া আক্রমণের কারণ কোনটি? অপশন এ ইতালির ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্থান সংকুলান, বেকার সমস্যা সমাধান এবং শিল্পে কাঁচামালের যোগানের জন্য। অপশন বি ইতালীয় পূর্ব আফ্রিকার রাজ্য গঠন। অপশন সি অ্যাডওয়ার যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়া। অপশন ডি উপরোক্ত সবকটি। এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ উপরোক্ত সবকটি। ইতালি আবিসিনিয়া আক্রমণ করে 1935 খ্রিস্টাব্দে। এই আক্রমণের কারণ ছিল প্রথমত মুসোলিনি যে জনসংখ্যা বৃদ্ধির নীতি নিয়েছিলেন, সেই নীতির কারণে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির জন্য স্থান সংকুলনের প্রয়োজন ছিল, বেকার সমস্যা সমাধানের প্রয়োজন ছিল এবং শিল্পে কাঁচামালের যোগান এবং কাঁচামালের তৈরির শিল্পজাত দ্রব্য তৈরির পর যে বাজার, তার জন্য আবিসিনিয়া দখল প্রয়োজন ছিল। আফ্রিকার কিছু অঞ্চল নিয়ে ইতালীয় পূর্ব আফ্রিকা রাজ্য গঠন করা এবং সর্বোপরি 1896 খ্রিস্টাব্দে যে অ্যাডওয়ার যুদ্ধ হয়েছিল, আবিসিনিয়া যেখানে ইতালিকে পরাজিত করেছিল, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ইতালি আবিসিনিয়া আক্রমণ করে 1935 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সবকটি হয়ে গেল সঠিক। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে জার্মান ওয়ার্কার্স পার্টি কে গঠন করেন? অপশন এ হিটলার, অপশন বি ডেক্সলার, অপশন সি গটফ্রিড ফিডার, অপশন ডি কেউই নয়। এখানে ডেক্সলার হয়ে যাবে সঠিক উত্তর। যে দল পরবর্তীকালে নাৎসি দলে পরিণত হয় হিটলারের হাত ধরে, এই দলে হিটলার যোগ দেয় 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1939 খ্রিস্টাব্দের 23 অক্টোবর, অপশন বি 1940 খ্রিস্টাব্দের 23 আগস্ট, অপশন সি 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট এবং অপশন ডি 1941 খ্রিস্টাব্দের 23 আগস্ট। এখানে সঠিক উত্তর 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট। ওকে, পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে 20। বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে কোন দেশ? অপশন এ আমেরিকা, অপশন বি জার্মানি, অপশন সি ব্রিটেন, অপশন ডি ফ্রান্স। সঠিক উত্তর এখানে আমেরিকা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা কিন্তু নিরপেক্ষতার নীতি অবলম্বন করে, কিন্তু ইতিমধ্যেই আমেরিকা যখন দেখলো যে ইটালি এবং ফ্রান্সে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উদ্ভব হয়েছে, দূরপ্রাচ্যে জাপানেরও শক্তি বৃদ্ধি পাচ্ছে, নিরস্ত্রীকরণ যে সম্মেলন তাও ব্যর্থ হয়েছে, এই যে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এত পরিবর্তন ঘটেছে, যে কারণে পরবর্তীকালে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট ইনি কিন্তু নিরপেক্ষতার নীতি থেকে সরে আসেন এবং বিশ্ব রাজনীতিতে তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখনই কিন্তু আমেরিকা এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি। 2 বছরেরও বেশি সময় পর আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং এই আমেরিকা আইন মারফত ঘোষণা করে যে এই যুদ্ধে আমেরিকা সমস্ত দেশকে, ইউরোপীয় কান্ট্রিগুলোকে তার সমরাস্ত্র বা সমর উপকরণ যোগাবে, অর্থাৎ সোজা কথায় টাকার বিনিময়ে অস্ত্র বিক্রি করবে, যেটা আমেরিকা বরাবর করে আসছে, এখনও করে। এটাই ছিল কিন্তু আমেরিকার ক্যাশ অ্যান্ড ক্যারি পলিসি। তো আজকে ছিল ইউরোপের ইতিহাসের লাস্ট ক্লাস থেকে এই 20টি কোশ্চেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।